হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে খুব একটা ব্যথা নিয়ে আসলে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আপনার ধরেন বিভিন্ন কোম্পানির হায়ার সেগমেন্ট যে বাইকগুলো লঞ্চ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আসলে ইয়ামাকে নিয়ে বেশ কিছু আমাদের বড় বড় খারাপ মন্তব্য করতেছেন। এটা খারাপ মন্তব্য করতেই পারেন, এটা আসলে যার যার ব্যক্তিগত অভিমত। তবে আমি একটা কথা বলি যে হুন্ডা হর্নেট 2.0 নিয়ে আমি আমার এই বাইকটার বেশ কিছু প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সেই ভিডিওটার টপিক দিয়েছিলাম আসলে যে হুন্ডা বাদ দিয়ে কেন আমি ইয়ামাহাতে ফিরে আসলাম। এটা ছিল আমার ভিডিওর টপিকস মেবি। হ্যাঁ, তো সেইখানে অনেক বড় ভাই যারা বাইকের ধরেন দীর্ঘ সময় বাইক রাইড করছে বা বাইক সম্পর্কে তাদের বিরাট আইডিয়া আছে, তো তারা কিন্তু এটা নিয়ে বলছে, অনেক রকমের কমেন্টস করছে, বাজে কমেন্টস। হ্যাঁ, তো আসলে আমি বলতে চাচ্ছিলাম কি যে এই হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা যারা যারা রাইড করতেছেন তাদেরকে আমি একটু বলি, বা আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আমি বলি যে এই বাইকটাতে বেশ কিছু প্রবলেম কিন্তু আছে। হয়তো বা আমারটাই ছিল, আপনারটাই নাও থাকতে পারে, বা আরেকজনেরটা আছে, কিছু না কিছু প্রবলেম আছে। আমি তো এই গ্রুপের সাথে অ্যাড আছি, তো আমি দেখতেছি তো প্রতিনিয়ত, এবং এটার রিসেলের হিড়কি পড়ে গেছে। যাই হোক, আমি অত গভীরে যেতে চাচ্ছি না। আমার যে বিষয়টা আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো সেইখানে আমি একটা জিনিস তুলে ধরি যে কেন আমি আসলে এই হুন্ডা হর্নেট 2.0 এটাকে বাদ দিয়ে কেন আমি ইয়ামাতে ফিরলাম। সেটা কি আমার অপরাধ? আমি যে একটা ইয়ামা কোম্পানির গাড়ি চালাই, এর জন্য কি আমি ইয়ামা দালাল হয়ে গেলাম? আপনারা এরকম কমেন্টস করছেন কেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা বিচার করেন। আমি ওই হুন্ডা হর্নেটটা 4178 কিলোমিটার রাইড করছি। এই রাইডের মধ্যে আমি যখন আমার বাইকটা 600 কিলোতে, তখনই আমি মনে করেন যে যশোরে যে ট্যুরে যাই, তখনই আমি এইটার হ্যান্ডেলটা বাঁকা সেটা আমি বুঝতে পারি আর কি। এই সিটিতে চালা আমি বুঝতে পারিনি, যখন আমি লংয়ে গেছি দীর্ঘ, তো আমি এটা বেশ কিছু জিনিস খোঁটাই খোঁটাই দেখে শুনে তারপরে কনফার্ম করে এরপরে কিন্তু আমি এটা দেখলাম যে আমার হ্যান্ডেলটা বাঁকা। বেশ ভালো কথা। তো আমি সেখানে নিকটস্থ একটা হুন্ডার সার্ভিস অথরিটি সেন্টার ছিল, আমি সেখানে নিয়ে গেলাম। যার পরে তারা আসলে ওই রিম চেক করতেছে, টায়ার চেক করতেছে, হ্যাঁ, তারপর আপনার শকারটা দেখতেছে, হ্যান্ডেলটা দেখতেছে। তারা সব কিছু দেখে শুনে আমি বললো যে টায়ারের সমস্যা। ঠিক আছে, আমি প্রথমবার টায়ারটা মনে করেন যে আপনার ঠিক করলাম। টায়ার ঠিক করানোর পরে এটা দেখি যে আসলে এই প্রবলেমের কোনো সলভ হয় নাই, এবং যে টায়ার প্রেশার সেটা আমি আবার হুন্ডাতে নিয়ে ওইটা আবার রিচেক করাই একদম অ্যাকুরেট যে প্রেশারটা রাখা দরকার সেটা আমি রাখছি। এবং যে দুইজন ওখানে হুন্ডার যে টেকনিশিয়ান ছিল যশোরের এই সার্ভিস সেন্টারে, তারা কিন্তু আসলে খুবই অভিজ্ঞ এবং বহুত পুরানো একজন, মানে সার্ভিস করে তারা হুন্ডাতে দীর্ঘদিন। তো তারা এটা বুঝে শুনে বললো যে ভাইয়া, এটা মেবি আপনার রিমের সমস্যা হতে পারে, অথবা আপনার এই হ্যান্ডেল বাঁকাজনিত কারণে আপনার গাড়ির মাথাটা কাঁপতেছে। ঠিক আছে, আমি সেটা বরাবর চলে আসলাম, যশোর থেকে ঢাকা চলে আসলাম। আসার পরে আমি মোটামুটি গাড়িটা আরও কিছুদিন চালালাম, ওই টায়ারটা ঠিক করে নিয়ে এসে মোটামুটি সব কিছু দেখলাম, দেখে শুনে কমপ্লিট করে আরও 3-4টা বাইক কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পরে আমি কিন্তু ওই বাইকটা দেখলাম যে না, আমার প্রবলেমটা আসলে প্রবলেমই রয়েছে, সলভ হলো না। তো যাই হোক, আমি তখন আমার বাইকটা অলরেডি 1900 কিলো, মানে ধরেন ভাই আমি 600 কিলোতে আমার এই সমস্যা আমি ফেস করতেছি। এবং এটা নিয়ে মোটামুটি সব পর্যায়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন অথরাইজ সেন্টারেও নিয়ে গেছি আমি, সেখানে তারা একই কথা বলতেছে। এবং যশোর থেকে আমাকে কি পরামর্শ দিল যে আপনি যেখান থেকে বাইকটা কিনছেন ওখানে নিয়ে ওয়ারেন্টি ক্লেম করেন। আরে কেন? আমার সমস্যা যশোরে, আমি আমার কাজের উদ্দেশ্যে গেছি, আপনারা ওখানে সমাধানটা থাকলে এটা আমাকে সমাধান দিয়ে দেবেন, নাইলে নাই। আমি যেখান থেকে বাইকটা কিনছি সেখানে আমাকে নিয়ে আবার বলে যে এটা হচ্ছে আপনি ওখানে নিয়ে ওয়ারেন্টি ক্লেম করেন। যাই হোক, আমি ঠিক আছে 1900 কিলোমিটার বা মেবি 2000 কিলোমিটারের মতো চলছে এরকম একটা টাইমে আমি হচ্ছে আপনার 16/2/2025 আমার ডেটটা মনে আছে, এই তারিখে আমি হচ্ছে আমার ওয়ারেন্টিটা ক্লেম করি আমি যেখান থেকে বাইকটা কিনছিলাম। যা তারা বললো যে ভাই অলমোস্ট 10 থেকে 12 ওয়ার্কিং ডেজ লাগবে। ওকে ফাইন ভাই, 10 থেকে 12 ওয়ার্কিং ডেজের মধ্যে তো এই জিনিসটা আসে না। ইভেন আজকে হচ্ছে আপনার এপ্রিলের 24 তারিখ, তো এই 24 তারিখ পর্যন্ত মনে করেন যে তারা আমাকে ফোন দিয়ে কনফার্মেশন দেয় নাই। কারণ আমি গত পরশু দিন, অর্থাৎ গত সপ্তাহের বুধবারের দিন হচ্ছে আপনার হলো আমি ওই বাইকটা সোল্ড আউট করছি, সেখানে তার নাম পরিবর্তন করতে গেছিলাম।
সেই ভাইয়ের নাম্বার দিয়ে বললাম, সে ভাই বলতেছে যে ভাই একটু হাতে ব্যথা হচ্ছে বা এই সমস্যা হচ্ছে, মানে উনিও কিন্তু ওই জিনিসটা ফেস করে ফেলছে অলরেডি। তো আমি যখন হচ্ছে এটা হুন্ডাতে আবার ফোন দিছিলাম, দেওয়ার পরে ভাই বলে যে আমি আপনাদেরকে আপনাকে জানাবো। আমি বললাম যে ভাই আপনি কি জানাবেন। যাই হোক, সে ইয়েটা দিল না, না দেওয়ার পরে যাক আমি অনেক কষ্টের উপরে এক হুন্ডার উপরে তিক্ত হয়ে আমি ভাই একটা ভিডিও আপলোড করছি। সেখানে বলছে যে আমার যত বন্ধুবান্ধব, ভাই ব্রাদার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন যারা আছে না কেন, তাদের কাউরে তো আমি মনে করেন যে হুন্ডা কেনার পরামর্শ দিব না। ইভেন এইটা মানে তাদের সেল সার্ভিস খুবই খারাপ। তো যখন আমি এই কথাগুলো বলছি যে আপনি হুন্ডার এই মাথা কাঁপে এই প্রবলেমটা নেই, আমি এটা চালাই শান্তি পাই নাই ভাই। একটা জিনিস হচ্ছে, ওই ওয়ারেন্টি ক্লেম করে আসার পরেও আমি 4178 কিলোমিটার অলরেডি ওই বাইকটা ধরেন ওই পর্যন্ত রান করছি, এরপরেও আমি আমার সমস্যার সমাধান পাই নাই ভাই। এটা আপনারাই বিচার করেন যে আসলে আমি যখন একটা বাইক কিনলাম, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমার পক্ষে তো মনে করেন যে বারবার বাইক চেঞ্জ করা মানে পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম যে আমি আসলে বাইকটা সোল্ড আউট করে দিলাম মনের দুঃখে, যে আমি যখন বাইকটা চালায় শান্তি পাচ্ছি না, তখন এইটা তো মনে করেন নিয়ে আমার ব্যথা নিয়ে তো কোনো লাভ নেই। আমি তো ব্যথা নিচ্ছি ভাই, আমি যদি টাকা দিয়ে বাইক কিনে আমার যদি হাতে ব্যথা হয় সেক্ষেত্রে তো আমার সমস্যা। কারণ আমার তো অতিরিক্ত বাইক রাইড করতে হয় ভাই, খুব অল্প সময়ের মধ্যে আমার মাইলেজটা বেশি বাড়ে। যাই হোক, আমি অনেক এই সমস্ত কথা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি যে আসলে লোক মানে মিনিমাম যারা হুন্ডা রাইড করে বা হুন্ডা কিনবেন, তারা যেন এই বক্তব্যগুলো শুনে যে আসলে হুন্ডার ওয়ারেন্টি পলিসিটা কত খারাপ এবং তাদের সেল সার্ভিসও খুব বাজে একটা অবস্থায়। এবং আমি তো ভাই কোম্পানিকে দোষ দিচ্ছি না, কোম্পানির যারা কিউসি করে তারা কি করে, তারা এই বাইকগুলো মার্কেটে যখন নিয়ে আসবে তার আগে এগুলো 100% রিচেক করবে না যে বাইকটার কোনো প্রবলেম আছে কিনা বা বাইকের এই ধরনের কোনো সমস্যা হবে কিনা। সেটা তো তাদেরকে খুঁটিনাটি বিষয়ে দেখার জন্য তো কোম্পানি রাখছে। তাই তারা কি করে সারাদিন। এখন সর্বসাকুল্যে আমার সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমার কি অপরাধ ভাই? আমি তো হুন্ডা যেটা সঠিক সেই কথাগুলোই বলছি। ইভেন এই ভিডিও আমার কাছে রেকর্ড আছে, চাইলে আপনাদেরকে আমি পার্সোনালি দিতে পারবো। এইগুলো তো আমি দেই নাই, কারণ হচ্ছে কি একটা কোম্পানির এত কিছু খারাপ করা যাবে না। আর সেটাকে আমি সোল্ড আউট করে দিয়ে আমি আমার বাইকটা নিচ্ছি, আমি সেটাই বলছি যে ভাই সেইটার এইটার মধ্যে আলাদা পার্থক্য তো অবশ্যই আছে, কারণ এই বাইকটার টোটালটাই সেগমেন্টটাই আলাদা। তারপরে তো এটা ইয়ামা কোম্পানির বাইক, তাই এইটার জন্য কি আমি আপনাদের কাছে ভাই দালালি করলাম? আপনাদেরকে এই বাইকটাকে আমি কেনার পরামর্শ দিছি যে আপনারা কিনে নিয়ে ইয়ামা বাইক মার্কেটের সব থেকে ভালো। আরে ভাই, আপনি যদি 3টা 4টা 5টা কোম্পানির বাইক যদি অল্টারনেটিভ করে চালায় দেখবেন, তখন আপনার কাছে ভুল ত্রুটিগুলো ধরা পড়বে যে আপনার কোন বাইকটা সঠিক, কোনটা কিভাবে কত পারফরমেন্সে আছে। আপনি কি যদি টাকা দিয়ে ব্যথা কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি নেবেন আপনার পছন্দ মতো বাইক। এখানে তো সাজেশন করার কিছু নেই ভাই। বাইক কিনবেন আপনার পকেটের টাকা দিয়ে, আমি তো আপনাকে বাইকের টাকা দিব না, একে সাজেশন করতেছে না যে ভাই আপনি এই বাইকটা নেন, এই বাইকটা না নিলে কোম্পানি মশাল হয়ে যাবে। কিন্তু এখানে যে আপনি আমার ইনবক্সে বাজে কমেন্টস করতেছেন কেন ভাই? আপনাদের কি আমি পাস দিয়ে দিছি হাতে ধরায় যে আপনারা বাজে কমেন্টস করতেছেন? আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যে আপনারা আসলে বাইক সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আপনাদের যদি বাইক সম্পর্কে আইডিয়া থাকতো তাহলে আপনারা বাজে মন্তব্য করতেন না। কই, আমি তো বাজাজের প্ল্যাটিনা গাড়ি চালাইছি, এরপরে এখন সুজুকির বাইক আর একটা কিনছি, সেটা চালাচ্ছি, এবং আমার কাছে তো ওল্ডেড বাইক। চালাইলে বুঝতে পারবেন যে এটা কী বাইক। এটা তো সিঙ্গেল আপ নাট, মনে করেন যে একটা ডুপ্লিকেট জিনিস নয়। আপনি আপনার বাইক মেনটেন্স করবেন না, ঠিক মতো চালাবেন না, এটা তেল মোবিল ঠিক মতো মেনটেন্স করবেন না, তাহলে আপনার বাইক ভালো চলবে? আমি কি আপনার কাছে বাইক বেচতে আইছি? না বলছি যে ভাই আপনি আমার চ্যানেলের ভিডিওটা দেখেন। আমি তো বলতেছি না যে ভাই আমার চ্যানেলের ভিডিও দেখেন, যে আমার সাবস্ক্রাইব বাড়ুক, আমার টাইম বাড়ুক, আমার তো ইনকামের দরকার নেই। আমার যে কথাটা সত্য আমি সেটাই আপনাদেরকে বলতেছি যে ভাই আসলে এইটা এরকম, এই পারফরমেন্সটা আপনার ক্ষেত্রে এই ঘটনা না ঘটতে পারে, আমার পক্ষে এই ঘটনাটা ঘটছে এইটার জন্য। আল্লাহ পাক হাতের 5টা আঙ্গুল যেমন সমান বানায় নাই, কিন্তু প্রত্যেকটা কোম্পানির বাইকও কিন্তু এক এক ক্যাটাগরির, এক একটা বাইক এক এক ক্যাটাগরির। কই, আমি তো হুন্ডা লিভো সম্পর্কে তো এখানে সুনাম করছি যে হুন্ডা এই সেগমেন্টের সব থেকে ভালো বাইক হচ্ছে হুন্ডা লিভো, সেটা নিয়ে তো আমি কথা বলছি। কই, আপনারা সেটা নিয়ে তো কোনো কথা বলেন নাই। এই বাইকের এই প্রবলেমগুলো আমার বাইকটাতে ছিল, আমি এই জন্য এই বাইকটা সোল্ড আউট করে দিয়েছি অলরেডি। রিকোয়েস্ট করবো ভাই, আপনারা না জানে শুনে একটা কমেন্টস করেন, আমার ভুল হলে আপনারা বলেন যেটা আপনার ভুল।
আপনারা বিভিন্ন উল্টোপাল্টা বাজে মন্তব্য করতেছেন ভাই, কেন? আর কিছু বলতে চাই না। আমার যারা এই ধরনের বাজে কমেন্টস করছেন তাদের উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওটা বানানো। সো আসলে হুন্ডা বরাবরই সার্ভিস তাদের খারাপ। এর আগেও আমি হুন্ডা হর্নেট ভার্সন 1টাও কিনছিলাম যশোর থেকে, মাঝখানে হুন্ডা লিভো কিনছিলাম হুন্ডা লাইভ বাড়িধারা থেকে। থার্ড বাইকটা যে কিনে এসে হুন্ডা 2, এটা কিনে এসে হুন্ডা টপ র্যাঙ্ক থেকে। একটা বাইকের মধ্যে 3টা বাইকের মধ্যে একটা বাইক মাত্র লিভোটাই আমি চালাই, আরাম পাইছি। এরপরেও সার্ভিসের জন্য, আফটার সেল সার্ভিসের জন্য আমি বাইক বিক্রি করে দিছি ভাই। বিলিভ করেন যে আফটার সেল সার্ভিসের জন্যই আমি বাইকটা বিক্রি করে দিছি। যাই হোক, আমার সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিও ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে আসলে অশেষ ধন্যবাদ জানাই। আর একটা জিনিস হচ্ছে, আপনারা একটা জিনিস জানেন, আগে ভালোভাবে জাস্টিফাই করেন। আমাকে তো একজন কমেন্টস ইনবক্সে পাঠাইছে যে হুন্ডার আসলে সেলস সার্ভিস খারাপ। কই, আমি কি তাকে গালি দিয়েছি নাকি তাকে বাজে মন্তব্য করেছি? এটা তো সঠিক, কারণ উনি সঠিক জিনিসটা জানে, এই জন্য উনি সঠিক জিনিসটা বলছে। তো ভিউয়ার্স, আসলে অনেক কটু কথাই বললাম আজকের এই ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।